গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে সানডে। আর সানডে সকালবেলা আমি দেখো এখানে নিবু পানি নিয়ে বসে গেছি। আর এদিকে রয়েছে বাদাম। এই হচ্ছে বাদাম, পড়েও গেল। আর এই হচ্ছে গুড় আর কিশমিশ। হানিও নিয়েছি, এই যে হানি। আজকে এই নিয়ে বসছি। আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, শরীরটা ভালো নেই আমার, তো এর জন্য একটুখানি রেস্টও নিচ্ছি। আমার সাধারণত সর্দি কাশি একদমই হয় না, কিন্তু আগের দিন খেতে বসছিলাম যখন, হঠাৎ করে না খুব ঠান্ডা একটা কাঁপুনির মতন উঠেছিল। তারপর থেকেই না শরীরটা হট করে মানে এরকম মানে একটু ইয়ে হয়ে গেছে, ঝিমিয়ে গেছে শরীরটা। এই কালকে রাতে ব্রাইনিয়া খেয়েছি, রাজটাকও খেয়েছি, দুটোকে ইয়ে করে খেয়েছি। কী যেন বলো ওটাকে, এটার পর ওটা, হ্যাঁ কম্বিনেশন করে খেয়েছি। দুটোকে কিন্তু একসাথেই খেতে হয়, মানে এটার পর ওটা, ওটার পর ওটা, একটাই টানা খেতে নেই। তো অয়ন দিচ্ছিল, আমিও খাচ্ছিলাম। সারা রাত্রিরই মোটামুটি রাত্রিরে আমি দুবার নিয়েছি। নাক দিয়ে সমানে জল বেরিয়ে যাচ্ছে, মানে এরকম হয়েছে হঠাৎ করে। আমার ওরকম হয়ই না, আমার একদম কাফের প্রবলেমই নেই, উল্টা আমি ভীষণ ড্রাই আমার ভিতরে। তো যাই হোক, হয়েছে একদিকে ভালো, কারণ একদম শরীর খারাপ না হওয়া থেকে কিন্তু কখনো কখনো জ্বর, এরকম সর্দি কাশি এগুলো হওয়া খুব ভালো। কিন্তু যাই হোক, একটু ঝিমিয়ে গেছি। আর হবে না, বিকেলের দিকটাতে স্নান টান করা হচ্ছে আমার, রোজই না একটু দেরি হয়ে যায় স্নান সাথে সাথে, মানে রান্নাঘরের সমস্ত কাজ সেরে ঠেরে, বাসন টাসন ধুয়ে রান্নাঘরের সমস্ত কাজ সেরে স্নান সারতে সারতে আমি বেলার দিকে আমার 2-2:30 বেজে যায়। সকালে কিন্তু আরেকবার আমার স্নান হয়েই থাকে মাঝে মাঝে, কিন্তু আদারওয়াইজ অনেকটা বেলা হয়ে যায়। তো যাই হোক, এবার বলি আসল কথায়। তোমাদের মধ্যে অনেকেই আমাকে ওই চ্যানেলে গিয়ে, মানে লেমন ড্রপস চ্যানেলে, মানে যেখানে জ্যোৎস্না, যেখানে আমি খাওয়ার ভিডিওগুলো বানাই, সেখানে তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে কোন গুড় খাবো, কারণ আমি ওখানে বলে দিয়েছিলাম। তো খেতে খেতে না অনেক কথা বলা যায় না, আর খেতে খেতে এক্সপ্লেনও করা যায় না, তার জন্য ওখানে শর্টকাট আমি বলে দিই। কিন্তু কোনো কিছু এক্সপ্লেন করতে গেলে আমি এই চ্যানেলেই বলে দেবো, ঠিক আছে? তো তোমরা বলেছো কোন গুড় খাওয়াবে বাচ্চাকে, মানে সকালবেলা উঠে যে গুড়ের জলটা আমি খেতে বলছি, শুধু বাচ্চাকে না, তোমরাও খেও, ঠিক আছে? গুড়ের জল খুব ইম্পর্টেন্ট, আর গুড়ও খুব ইম্পর্টেন্ট। আখি গুড়টা খুব ভালো। এছাড়া এখন মার্কেটে তো অনেক ভালো ভালো গুড়ই পাওয়া যায়, তো সেই গুড় খাওয়াতে পারো, খেজুরের গুড়ও খাওয়াতে পারো, কিন্তু খেজুরের গুড়টা খুব লিমিটেড সময়ের জন্য হয়, আর এটা সাধারণত আমরা এই পায়েস ঠায়েস এগুলোর মধ্যেই খাই, তাই না? আখি গুড়টাই হচ্ছে সবচেয়ে ভালো, আখি গুড়ের চেয়ে ভালো হয় না। কিন্তু যাই হোক, শীতকালে তুমি খেজুরের গুড় খাওয়াতেই পারো, কারণ আখি গুড় একটু ঠান্ডাও হয় আমি যতদূর শুনেছি। তো সেই হিসেবে খেজুরের গুড় খাওয়াতেই পারো, কোনো অসুবিধা নেই। লিকুইড গুড়টা খাবে না, মোটা গুড়টা, যেটা ইয়ে গুড় পাটালি টাইপের, গরম জলে ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রেখে খাওয়াবে। আর আমি আজকে একটু আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে কথা বলবো এই কারণে, কারণ আয়রন ডেফিসিয়েন্সির সাথে কিন্তু ভিটামিন ডি এর একটা সম্পর্ক থেকে যায়। আর মেয়েদের না আয়রন ডেফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয়, কারণ হচ্ছে মেয়েদের জীবনযাপন, সময় মতো খায় না, সময় মতো রেস্ট নেয় না। তো এই কারণেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হয়। আর যদি তোমার শরীরের মধ্যে কোনো রোগ তৈরি হয়, যেমন ধরো ফাইব্রয়েড, সিস্ট, স্টোন, এগুলোর কারণেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। তো শুধু শুধু কোনো প্রাপ্তবয়স্ক মহিলার আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে এটা কিন্তু ভাববে না। যখনই দেখবে চুল পড়ে যাচ্ছে, আয়রনের ঘাটতি ঘটছে, শরীর খুব দুর্বল হয়ে পড়ছে, ফার্স্টে কোনো ডক্টর দেখিয়ে নেবে। আর আগে জেনে নেবে যে তোমার শরীরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি না। শরীরের মধ্যে সমস্যা বলতে তোমরা ইউএসজিও করে নেবে, কারণ আয়রন ডেফিসিয়েন্সি মেয়েদের, বিশেষ করে 35 বছরের পরে যাদের হয়, সেটা কিন্তু হয় এই ধরনের পেটের মধ্যে ফাইব্রয়েড, সিস্ট, এই ধরনের জিনিস হলেই কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিটা বেশি হয়। যেটা আমারও প্রথম দিকে ডক্টর কিছুতেই আমাকে বলেননি, ধরে দেননি, আমাকে শুধু আয়রন ডেফিসিয়েন্সির ওষুধ দিয়েছিল, ভিটামিন ডি এর ওষুধ দিয়েছিল। কিন্তু পরে আমি 1 বছর বাদে জানতে পেরেছিলাম আমার আয়রন ডেফিসিয়েন্সিটা হয়েছে এই ফাইব্রয়েডের জন্য, আমার শরীরে ফাইব্রয়েড তৈরি হয়েছে, তাই আমার আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে। তো সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবে, ইউএসজি করে নেবে, ডক্টরকে জিজ্ঞেস করবে আমার শরীরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না তো, ফাইব্রয়েড, সিস্ট, এই ধরনের পিসিওডি, পিসিওএস এইসবের কোনো সমস্যা নেই তো। তো এগুলো আগে অবশ্যই জেনে নেবে। এবার আসি আয়রন ডেফিসিয়েন্সি কি করে ঠিক করবে। সবার আগে সূর্যের আলো লাগাবে গায়ে। আয়রন ডেফিসিয়েন্সি তাদেরই হয় যাদের ভিটামিন ডি এর মানে অভাব থাকে শরীরে। তো ভিটামিন ডি আমরা পূরণ করতে পারি সূর্যের আলো থেকে। তুমি যত সূর্যের আলোর মধ্যে থাকবে
তোমার মধ্যে ভিটামিন ডি তত মানে ডেফিসিয়েন্সি ঘটবে না, তোমার মধ্যে ভিটামিন ডি বাড়বে শরীরে। তোমার মধ্যে যত ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে, তোমার ক্যালসিয়ামের দিক দিয়ে ভালো হবে শরীরে, আর তার সাথে সাথে আয়রনের দিক দিয়েও ভালো হবে। তোমার শরীরে যত আয়রন ডেফিসিয়েন্সি ঘটবে, তার সাথে সাথে তোমার ক্যালসিয়ামেরও ঘাটতি ঘটবে শরীরে। তো এগুলো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে জড়িত। তো যখনই তোমাদের আয়রন ডেফিসিয়েন্সি ঘটবে, সবচেয়ে তোমাদের বড় ওষুধ হচ্ছে বিটের জুস খাবে। ওই যে বিটের পাউডার পাওয়া যায়, অনেকে সেই প্যাকেটে প্যাকেটে বিক্রি করছে, ওগুলো কিন্তু খাবে না। ওগুলো হচ্ছে হানিকর জিনিস, ওগুলো খেলে শরীরে তোমার রোগ তৈরি হবে, আমি এটা বলে দিলাম। বিটের পাউডার কেন, বিটের পাউডার আমি গুলে গুলে খাবো কেন? বিটকে তুমি এনে জুস করে খাবে, দরকার পড়লে বিট ভাজা খাবে, বিটকে বিভিন্ন রকমভাবে খাও, তরকারি খাবে, স্যালাডে খাবে, সকালবেলা উঠে আমিও তো খাই, তোমাদের দেখিয়েছি বিট বেদানা লেবু দিয়ে একটুখানি গোলমরিচ ছড়িয়ে। গোলমরিচ শরীরের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো, হার্টের জন্য ভীষণ ভালো। যাদের বিপির প্রবলেম, গোলমরিচ খাবেই খাবে। তো এইভাবে তোমরা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি দূর করতে পারো। দ্বিতীয় কথা বলবো, ঠান্ডা পড়েছে, এখন ঠান্ডা আছে, ঠান্ডা চলে গেলে তিলটাকে তোমরা অত খেতে পারবে না, কারণ শরীর গরম হয়ে যাবে, র্যাশ বেরিয়ে আসবে স্কিন থেকে। তো তখন তোমরা অতটা তিল খেতে পারবে না। যতদিন ঠান্ডা আছে, ফেব্রুয়ারি মাসের শেষ অবধি তিল, বিশেষ করে কালো তিল আর সাদা তিল, কালো তিল 50 গ্রাম, সাদা তিল 25 গ্রাম, ঠিক আছে, একসাথে মিক্স করো, করে কড়াইয়ের মধ্যে, খোলা কড়াইতে একটুখানি ফ্রাই করে নাও, মানে ড্রাই ফ্রাই যেটা বলে, খোলা কড়াইতে যেটা নেড়ে চেড়ে নেওয়া, একটু রোস্ট করে নেওয়া, একটা শিশির মধ্যে রেখে দাও। সেটা নিয়ে দুপুরবেলা লাঞ্চের পরে আর সকালবেলা ব্রেকফাস্টের পরে হাতে যেরকম আমরা মুখ শুদ্ধি খাই না, ওরমভাবে নাও, নিয়ে মুখের মধ্যে দিয়ে দাও। সাথে একটু এরকম গুড়ের ডেলা, এই যে গুড়ের একটা এরকম ছোট একটা অংশ খেয়ে নাও, ওটার সাথে চিবিয়ে চিবিয়ে। সবচেয়ে ভালো হয় যারা নাড়ু খায়, কিন্তু নাড়ু আমরা বানাই কিভাবে? নাড়ুটাকে যখন আমরা তিলের নাড়ু বানাচ্ছি, তখন ওটা চিনি দিয়ে বেশি আমরা নাড়ু বানাই, গুড় দিয়ে অত বেশি নাড়ু বানাই না। কিন্তু যদি গুড় দিয়ে তিলের নাড়ু নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারো, এর থেকে আর কিছু ভালো হতে পারে না। আমরা তো আবার নাড়ু টাড়ু বানাতে পারি না, তো আমাদের জন্য হচ্ছে ওই তিল, রোস্টেড তিল, তার সাথে গুড় হয়ে গেল। আর তিলের নাড়ু করা খুব শক্ত, আমাদের বাড়িতে আমার মা করতো, তিলের নাড়ু বানাতো, তো তখন তো অত বুঝতাম না, অত খেতামও না। কিন্তু দেখো এই তিলের নাড়ু এগুলো সব লক্ষ্মী পুজো থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, বলো? তার মানে কি ওই লক্ষ্মী পুজোর সময় থেকে তোমাকে তিল আর গুড় খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। সব কিছু আমাদের প্রকৃতির মধ্যে, ঠাকুর পুজোর সাথে সাথেই আমাদের জীবন চলছে। যে সিজনে যে পুজো হচ্ছে, ঠাকুরকে আমরা যা অর্পণ করছি, দ্যাট মিনস হচ্ছে যে সেটাই তোমাকে সেই সময় খেতে হবে। এই শুরু হয়ে গেল তোমার খাওয়া। আগে আমাদের বলতো না সরস্বতী পুজোর আগে কুল খাবি না, কেন সরস্বতী পুজোর আগে কুল খাবো না কেন? কারণ সরস্বতী পুজোর আগে যদি কুল খাও, সেই কুল টক হবে। যখনই ওই সময়টা চলে যাবে, সরস্বতী মা আসবেন, মানে ওই টাইম লাইনটা আসবে, তখন কুল আস্তে আস্তে মিষ্টি হতে থাকবে। সরস্বতী পুজোর আগে যদি কুল খাও, ঠান্ডা লেগে যাবে, তোমার এরকম সর্দি কাশি হয়ে যাবে, কাফের প্রবলেম হয়ে যাবে, তোমার শরীরে অন্য সমস্যা তৈরি হবে। কিন্তু সরস্বতী পুজোর সাথে বা পর থেকে যদি তুমি কুল খাও, তোমার শরীরে কোনো সমস্যা হবে না। তখন ওই কুলটা মিষ্টি হতে শুরু করবে, ওই কুলের মধ্যে খারাপ জিনিসগুলো কেটে যাবে। তো প্রকৃতি আমাদের কিন্তু এইভাবেই সমস্ত কিছু ঢেলে দিয়েছে। আগেকার দিন আমাদের যে শাস্ত্রজ্ঞ মুনি ঋষিরা ছিলেন, তারা কিন্তু সমস্ত কিছু বাদ বিচার করে সমস্ত কিছু বলে দিয়েছেন যে এই সময় এই ফলটা তো উঠছেই, কিন্তু কোন টাইমের পর থেকে তুমি কোন টাইম অবধি খাবে, সেটাও কিন্তু মুনি ঋষিরা বলে দিয়েছেন। তাহলে তুমি কিন্তু কখনো অসুস্থ হবে না, তোমার শরীর ঠিক থাকবে। তো এইভাবেই কিন্তু আমাদের চলা উচিত। নইলে এই যে আমরা বলি না যে সরস্বতী পুজোর আগে কুল খেলে তুই কিন্তু ফেল করবি, অ্যাকচুয়ালি তা না। সরস্বতী পুজোর আগে কুল খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে, কারণ কুলটা তখন সবে তৈরি হচ্ছে, সিজনটা চেঞ্জ হচ্ছে, তো ওই সময় ওইটা টক তৈরি হবে। এই আর এদিকে হচ্ছে তিল খাবে, যেটা বলছিলাম, তিল আর গুড় খাবে, এই দুটোই তোমার আয়রন ডেফিসিয়েন্সি, তার সাথে ভিটামিন ডি শরীরে তৈরি করবে। কারণ তিলের মধ্যেও কিন্তু ভিটামিন ডি রয়েছে, ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যাবে তিল খেলে, তার সাথে আয়রন ডেফিসিয়েন্সিও দূর হয়ে যাবে।
যাদের ক্যালসিয়ামের প্রবলেম হচ্ছে, হাঁটুতে ব্যথা, এই সময় বিশেষ করে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, উঠতে বসতে গেলে ভীষণ নার্ভের ব্যথা করছে, অবশ্যই তিল খাও। শরীরের ভিতর তোমার যত গরম হবে, তোমার নার্ভের প্রবলেম তত দূর হবে তোমার শরীর থেকে। এর জন্য একটাই বড় ওষুধ হচ্ছে তিল, রোস্টেড তিল। খাওয়ার পরে, খালি পেটে নয়, খাওয়ার পরে। তো এইগুলো পালন করো। আরেকটা জিনিসও বলবো, এটাও একটা বড় ওষুধ। যাদের ক্যালসিয়ামের সমস্যা, ভিটামিন ডি এর সমস্যা, বা শরীরে কোনো রকম এই সর্দি, এই ঠান্ডাটার সময়, এই যাচ্ছে এখন ঠান্ডা, এরপর আবার গরম আসবে, তো আমি একটা তোমাদের বলবো যে খেয়ে উঠে, খাওয়া হয়ে গেলে পরে একটা ছোট্ট বাটিতে গুড় নেবে, গুড়, আর নেবে একটু ঘি। যাদের কনস্টিপেশনের সমস্যা, পাইলসের সমস্যা, এবার আমি আজকে তাদের বলছি। একটা বাটিতে, ছোট্ট বাটিতে গুড় নেবে, গুড়ের মধ্যে 1 চামচ ঘি নেবে। ঘি আর গুড় খাওয়ার পরে, লাঞ্চের পরে বসে বসে খাবে, ঠিক আছে? ছোট্ট বাটিতে অল্প গুড়, এই ধরো যে এরকম সাইজের গুড়, এতটা গুড়, আর এরকম একটা চামচ নেবে, এর 1 চামচ ঘি, 1 চামচ ঘি ওই গুড়টার সাথে ভালো করে মাখাবে, মেল্ট করে দেবে গুড়টাকে ওই ঘিয়ের সাথে, বসে বসে চেটে 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 খাবে, ঠিক আছে? যাদের শরীরে কনস্টিপেশন, ড্রাইনেস, পাইলসের রোগ আছে, এটা আমি তাদের একটা ওষুধ বললাম খাওয়ার পরে। তো এই জিনিসগুলো একে অপরের সাথে জড়িত, কারণ যত তোমার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি ঘটবে, তোমার কনস্টিপেশন, পাইলস, এগুলো তোমার শরীরে এসে ঢুকবে। তাই একে অপরের সাথে সবাই, মানে সব রোগ কটা জড়িত আমাদের শরীরের। তো এর জন্য আমি প্রত্যেকটা জিনিস বলে দিলাম। দেখতেই পাচ্ছ আমি সকালবেলা এখন বাদাম নিয়ে বসেছি। তুমি খাও বাদাম, তুমি কেন বসে আছো? তো এইগুলো খাবে, বাদাম খাবে। বিশেষ করে মহিলারা 40 থেকে 45 বছর বয়সের পর থেকে এই বাদামটা, আর পিনাট বাদাম, এটা হচ্ছে তোমার ওয়ালনাট, আর হচ্ছে পিনাট মানে আমাদের যে চিনে বাদাম বলি আমরা, তো ওই বাদাম মাস্ট খাবেই খাবে। আলমন্ড বাদাম খাও না খাও কিচ্ছু এসে যায় না, খেলে ভালো, তোমার শরীরে আলমন্ড বাদামের গুণাগুণ ঢুকলো। না খেলে কিন্তু চেষ্টা করবে পিনাট, রোজ সকালে 10টা পিনাট খেতেই হবে গুড়ের সাথে। কিশমিশ খাওয়ার দরকার নেই, গুড়ের সাথে। তুমি কিশমিশের মাধ্যমে যতটা আয়রন ঢোকাবে শরীরে, গুড়ের মাধ্যমে তার দ্বিগুণ আয়রন তোমার শরীরে ঢুকে যাবে, প্রচুর আয়রন ঢুকবে। সর্দি কাশির সমস্যা চলে যাবে, শরীরে কাফ দূর হবে। যারা সর্দি কাশিতে ভুগছো, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা সর্দি কাশি নাক দিয়ে সারাক্ষণ বয়ে যাচ্ছে, তাদেরকে গুড় জল খেতেই হবে। দেখো আমার নিজেরও শরীরটা ভালো নেই, সকালবেলা আমি নিম্বু পানি নিয়ে বসেছি, এখন সকালও নেই, অনেকটা বেলাও হয়ে গেছে। এগুলো শুরু করে দাও, আর এগুলো অবশ্যই একদম জীবনের সাথে মানে তোমরা বেঁধে নাও। এগুলো যদি নিয়মিত খেতে পারো, তোমাদের শরীরে কোনো রোগ, কোনো কিছুর বাসা বাঁধবে না। আর আমি প্রত্যেকটাকে একসাথে এর জন্য বলে দিলাম যে কোনটা কোনটার সাথে জড়িত। তুমি শুধু আয়রন ডেফিসিয়েন্সি কমালেই হবে না, তোমার ভিটামিন ডিও শরীরে বাড়াতে হবে। সেদ্ধ ডিম খাবে সকালবেলা, আমরা কি বলি ভাতের সাথে ডিমের ঝোল, ঠিক আছে, সেটা তো তুমি খেলেই। চেষ্টা করবে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খাওয়ার, এটা খুব উপকার করবে তোমাদের। আর যত সম্ভব হয় বাইরে রোদে গিয়ে দাঁড়াও। তোমাদের ভিটামিন ডি এর যে ট্যাবলেট, ওর মধ্যে অনেক কেমিক্যাল থাকে, অনেক বাজে জিনিস থাকে, একটা পূরণ করে তো আরেকটা জিনিস তোমার শরীরে 10টা জিনিস বেরিয়ে যায়। তুমি যত ওষুধ খাবে না, তোমার কিন্তু তত পাচন সমস্যা, শরীরের যে আমাদের যে হজমের যে একটা নিজস্ব যে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট করে দেবে, লিভার, কিডনি ড্যামেজ করে দেবে এই ধরনের কেমিক্যাল ওষুধ। তো এই ওষুধ থেকে যত তোমরা বেরিয়ে আসবে না, তোমরা দেখবে তোমরা বুড়ো বয়স অবধি যতই রোগ হোক, যতই যা হোক, তুমি সুস্থ আছো, হেসে খেলে ঘুরছো ফিরছো বেড়াচ্ছ। শুধু যে জিনিসগুলো আমি বলছি সেই জিনিসগুলো অ্যাপ্লাই করো। রেগুলার তিল খেতে থাকো, রোস্টেড তিল। আর কি খাবে? বিটের জুস, বিট পাউডার দোকান থেকে প্যাকেট নিয়ে এলাম, এর পাউডার ওর পাউডার, এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড, নো ব্র্যান্ড, একদম বাজার ব্র্যান্ডের সামনের দোকানের ব্র্যান্ড নিয়ে আসবে, একদম গোটা বিট, কাঁচা বিট,
উপরের চোখলা ছুলে ভালো করে ওই বেদানার সাথে জুস বানাও, বাচ্চাকে দাও, নিজে খাও, ওর মধ্যে একটা আমলকি ফেলে দাও, এখন ঠান্ডা আমলকি ফেলে দাও, ঠিক আছে, দিয়ে খাও। আর যখন চলে যাবে আমলার টাইম, ওর মধ্যেই একটুখানি পাতিলেবু দিয়ে দাও, পাতিলেবু অর্ধেক পাতিলেবু ওর মধ্যে চেপে দিয়ে দাও, দিয়ে গুলে তুমি যা খাবে চেষ্টা করবে তোমার বাড়ির অন্যান্যদেরও দিতে, তোমার হাজব্যান্ডকেও খাওয়াতে, বাচ্চাকেও খাওয়াতে, সবাই খাওয়াতে। বড়রা তো সবসময় শোনে না, বাচ্চাদের খাওয়াবে, একদম জোর করে খাইয়ে দেবে, বলে খা বলে খাইয়ে দেবে, এগুলো একদম মাস্ট। আর তোমাকে দেখলে দেখবে তোমার বাচ্চাও খাবে। আর তোমার বাচ্চার মধ্যে যত এই ন্যাচারাল জিনিসের হ্যাবিট তৈরি করবে না, তোমার বাচ্চা অনেক বুড়ো বয়স অবধিও সে সুস্থ থাকবে, তাকে রোগ ভোগ অত ধরতেই পারবে না, কারণ তো সে একদম ছোট্ট বাচ্চা না, তার ভিতরে সব কিছু ফ্রেশ এখনো। আমাদের ভিতরটা কিন্তু একটা পাইপ, বুঝলে, আমাদের ভিতরে একটা পাইপ, এই পাইপটার মধ্যে দিয়ে আমরা সব কিছু খাচ্ছি, সব নোংরা জিনিস এই পাইপটা দিয়ে যাচ্ছে। যখন এই পাইপটাই দুর্বল হয়ে যায় না, এই পাইপটা আমাদের বাড়িতেও যে পাইপগুলো আছে সেগুলো দেখো একটা সময় পরে সেগুলো কিন্তু জং ধরে যায়, নোংরা যেতে যেতে সেই জিনিসটা অকেজো হয়ে যায়। তুমি সেই জিনিসটাকে যত সুন্দর রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তুমি সেখান দিয়ে নোংরা পাস করতে দেবে না, তোমার পাইপও দেখবে বছরের পর বছর, বছরের পর বছর ভালো থাকে। বাড়ির পাইপ তো তুমি চেঞ্জ করে নিতে পারবে, বডির পাইপ তো তুমি চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করতে গিয়ে তোমার বডিটাকেও ছেড়ে বেরিয়ে যেতে হবে, তাই না? তো এই ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে এখন একটা ফ্রেশ পাইপের মতন, ওদের শরীরের ভিতরটা একটা ফ্রেশ জায়গা, সেখানে তুমি যত ফ্রেশ জিনিস ঢোকাবে, যত ভালো জিনিস ঢোকাবে, ওর শরীর যত বড় হবে, বুড়ো হবে, তত ভালো থাকবে। আর তোমাকে চিরকাল ও ব্লেসিং দিয়ে যাবে, ওর ব্লেসিংটাও তো দরকার, ও তোমাকে মনে মনে থ্যাঙ্কস জানিয়ে যাবে, তাই না? যে আমার মা আমাকে ছোটোবেলা থেকে এগুলো খাওয়াতো, তাই আমি এত সুন্দর আছি। আমার বাড়িতে যেমন ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে কোনোদিন আমরা বাজে জিনিস, বাইরের খাবার খাইনি, অ্যালাউ করেনি, তখন কত রাগ হতো মায়ের উপরে, কিন্তু এখন যখন ভাবি ভাগ্যিস খাওয়ায়নি, তাহলে আমি আমি আমার শরীরে সেই ক্লাস 7, 8, 9 থেকে কত রকমের রোগ ঢুকতো, পিসিওডি, পিসিওএস, এই সমস্ত রোগ তো আমি কোনোদিন শুনিই নি। যবে থেকে নিজে সংসার করছি, ভুলভাল জীবনযাপন করেছি, এটা ওটা খেয়েছি, হাতের সামনে এত দোকান, এত কিছু, এত জাঁকজমক, হাতেও অনেক পয়সা, খেতে শুরু করেছি, ভোগ করতে শুরু করেছি, রোগ রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করেছে। ছোটোবেলা থেকে মা আমাদের কোনো দিন অ্যালোপ্যাথি বা কোনো কেমিক্যাল ওষুধ খাওয়ায়নি, সবসময় আমরা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে বড় হয়েছি। তখন আমাদের শরীরের মধ্যে কত ইমিউনিটি ক্ষমতা কত বেশি, তাই না? আমাদের শরীরের ক্ষমতা কত বেশি। তো এই হচ্ছে ব্যাপার। সবসময় মনে রাখবে আয়রন ডেফিসিয়েন্সির জন্য বেস্ট হচ্ছে বিটের রস। আর মানে আয়রন ডেফিসিয়েন্সি বলো বা পেটের লিভারের প্রবলেম বলো, বিটের জুসের থেকে ভালো কিছু হতেই পারে না। আর তুমি প্যাকেটের যে বিটের পাউডার যেগুলো বিক্রি হচ্ছে, বিভিন্ন লোকেরা বিক্রি করছে, সব ইউটিউবাররা গুলে গুলে খেয়ে খেয়ে দেখাচ্ছে, প্লিজ খেও না। ওগুলো শরীরে তোমার ঠিক যে কারণে বলছে তার উল্টোটাই হবে। প্রথমে মনে হবে আরে আমার তো হেভি ভালো হচ্ছে, আমার তো গ্ল্যামার বেড়ে গেছে, আমার তো শরীরটা খুব এনার্জেটিক লাগছে, কিন্তু ওগুলো একদম ভালো নয়, একদম ভালো নয়। আমি এগুলো একদম মানে প্রমোট করি না, আমি এগুলো একদম পছন্দ করি না, ঠিক আছে? তো বলে দিলাম সব কিছুই, চলো বাই।